This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আজকে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেয় কিনা, আর ঠিক এই আবহে একটা বড় খবর, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যেদিনকে বৈঠকে বসছে সেদিনকে সুর আরো চড়িয়েছেন হুমায়ুন, আর এবার নিশানা করলেন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। দলে থাকতে হলে শৃঙ্খলা মানতে হবে, সেটা আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমন তার ক্ষেত্রেও প্রযোজ্য। মুখ্যমন্ত্রীর বাড়ি 600 মিটারের মধ্যে থাকেন বলে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকে না। ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি দিলেও কেন সিদ্দিকুল্লাহকে শোকজ নোটিশ দেওয়া হলো না, প্রশ্ন তুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শুভেন্দুকে আক্রমণের ক্ষেত্রেও নিজের অবস্থানে আজও অনড় রয়েছেন হুমায়ুন। মন্তব্য প্রত্যাহার করতে হবে শুভেন্দুকে, না হলে মুর্শিদাবাদে গেলে বুঝিয়ে দেব, ফের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। উনি সঠিক কথাই বলেছেন, দলে থাকতে হলে আমাকে তো শৃঙ্খলা মানতেই হবে। তো সেটা তো আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ওনার ক্ষেত্রেও তো প্রযোজ্য না, শুধু হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। আর দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। সেটা কি শুধু ববিদার হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলছেন, না ববিদার ক্ষেত্রে অন্য যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের ক্ষেত্রে নয়? আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো, তাহলে তার শোকজ হলো না কেন? জন্মলগ্ন থেকেই ফেস করতে হয় আমাকে। 82 সালের দাঙ্গা যখন হয়েছিল, সেই দাঙ্গা আমরা কিছু অপরাধ না করে আমাকে তীর খেতে হয়েছিল, আমার এখনো দেহের দাগ আছে। মানছেন আপনাদের এই দলের শত্রু প্রচুর প্রচুর বললাম তো 1% আছে। সেটা যদি দলের শৃঙ্খলা ভঙ্গ হয়, তবুও আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমার কমিউনিটিকে যে অ্যাটাক করেছে সেই অ্যাটাকটা উনি ক্ষমা চাইতে হবে না, কিন্তু সেই কথাটা ওনাকে প্রত্যাহার করতে হবে। না করলে যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করব। বাপের বেটা হলে আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে যে আমি ঢুকছি। কত বড় শুভেন্দু অধিকারী আর কত বড় বিরোধী দলনেতা হুমায়ুন কবির সেদিন দেখিয়ে দেবে। অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা রেলের রাষ্ট্রমন্ত্রী, জেলার সব প্রশাসন, কারো কথা শুনিনি, হিলতে দিইনি, রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেছিলাম। লাস্টে মমতা ব্যানার্জি ফোন করেছে, তারপরে ছেড়েছি, 40 মিনিট পরে ছেড়েছি। যদি দল কোনো দিন জানতে চায় এসব ব্যাপারে, যে যারা রতি মহরতি, যারা দলের নেতৃত্বে বসে আছে, কার সাথে কার সম্পর্ক আছে, দল যদি জানতে চায় তাহলে তার প্রুফ সহ দলকে দেব। দলে থাকতে হলে শৃঙ্খলা মানতে হবে, গতকালই মন্তব্য করেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ঠিক কি বলেছিলেন? পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে, সেটা দল নিশ্চিত দেখছে। এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে, এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে হবে। বাংলার সংস্কৃতি সেইটা। ইট ছুড়লে পাটকেল খেতে হবে, হুমায়ুনকে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। ওরা তৃণমূলের, ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে। অশান্তি প্রশান্তি এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে। হুমায়ুন মন্তব্য তৃণমূলের নির্দেশেই নয় তো, আমরা বলছি না, প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি। যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছিলেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা
হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলেন। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল। যার হুমকির প্রেক্ষিতে হুমায়ুনের হুঁশিয়ারি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন তুলে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অন্যদিকে যিনি ভোটে তৃতীয় হন তার কথার কোনো গুরুত্ব নেই, পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন আমার। চালাকি করছেন কেন? আপনি চালাকি করছেন কেন? লোকসভায় যিনি নিজের কেন্দ্রে তৃতীয় হয়েছেন তিনি নিজের মানসিক হতাশা থেকে কি বলবেন তার কোনো উত্তর দেব না। এদিকে 9 বছর পর আজ ফের ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পীরজাদাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 9 বছরে মনে পড়েনি, ভোটের আগে মনে পড়েছে। তোষণের রাজনীতি করতেই ফুরফুরা যাচ্ছেন মমতা, এমনটাই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সনদ আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সনদ, মোটামুটি আমাদের কাছে যা খবরই 4টে সাড়ে 4টে নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে পারেন। ঘড়ির কাঁটা এখন 1টা 5, 3 ঘন্টা 3.5 ঘন্টা বাকি আছে। ছবিটা দেখি একবার। একদমই, তুমি ফুরফুরা যেখানে আসার কথা আছে, যেখানে ইফতার করবেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ এখানকার যারা ফুরফুরা শরীফে যারা পীরজাদা আছেন যাদেরকে নিয়ে আজকে ইফতার করার কথা আছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশি পাহারায় এবং যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বেষ্টনীতে এখানে মোড়া আছে। এবং ইতিমধ্যেই যেটা দেখা গেছে যে একাধিক পীরজাদা কিন্তু এখানে উপস্থিত হতে শুরু করেছেন ইতিমধ্যেই, এবং তাদের জন্য আলাদা করে কিন্তু সেখানে বসার জন্য বা বিশ্রাম করার জন্য ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে এখানকার আরও এক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু আসবেন কিনা তা পরিষ্কার করে জানাননি। তবে তিনি যে অভিযোগ করেছেন যে মমতা ব্যানার্জির এই ফুরফুরা সফর, সেটা কিন্তু পুরো রাজনৈতিক উদ্দেশ্যভাবেই তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসছেন। কারণ যেহেতু সামনে 26-এর বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের লক্ষ্যে সংখ্যালঘু যে ভোট, সেই ভোটকে ধরে রাখতেই কিন্তু মমতা ব্যানার্জির এদিকে আসা। অন্যদিকে আমরা দেখেছি এই নওশাদ সিদ্দিকীও কিন্তু পাল্টা আক্রমণ করেছেন পীরজাদা তওয়াব সিদ্দিকী। তিনিও কিন্তু দাবি করেছেন যে নওশাদ কিন্তু একজন পীরজাদা হলেও তিনিও রাজনীতি করেন সব বিষয়ে। অর্থাৎ মমতা ব্যানার্জি যে আসছেন, তিনি যে রাজনীতির উদ্দেশ্যে আসছেন, সেখানে কিন্তু পীরজাদা তওয়াব সিদ্দিকীর দাবি হতেই পারেন তিনি যেহেতু রাজনীতি করেন, তিনি রাজনীতির উদ্দেশ্য নিয়েও আসতে পারেন, কিন্তু এটা একবারে ধর্মীয় অনুষ্ঠান এবং সরকারি উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে। অর্থাৎ এই যে ইফতারে মজলিস। সনত, আরো একটা প্রশ্ন ছোট করে একটু জানতে চাইবো। দেখো, নওশাদ সিদ্দিকী রাজনীতি করেন, রাজনৈতিক ব্যক্তিত্ব। নওশাদ সিদ্দিকী বাদ দিয়েও যারা বিভিন্ন সময় রাজ্যের শাসক দলের সমালোচনা করেছেন, সেটা আব্বাস সিদ্দিকী হতে পারে, কাসেম সিদ্দিকী হতে পারে, মানে নওশাদের ভাইয়েরা আর কি, তারা কি আজকে থাকবেন? হ্যাঁ, দেখো, আমরা যেটা জানতে পারছি যে গতকালকে তারা বৈঠক করেছেন নিজেদের মধ্যে, যারা পীরজাদা বা পীর সাহেব আছেন তারা কিন্তু সকলেই আজকে উপস্থিত হবেন। তবে তওয়াব সিদ্দিকী যে অভিযোগ করেছিলেন ফুরফুরার উন্নয়ন হয়নি বা ফুরফুরা শরীফে যে উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছে, এই যে অভিযোগ করেছিলেন, সেখানে কিন্তু আরেক পীরজাদা অর্থাৎ কাসেম সিদ্দিকী, তোমার সাফেরি সিদ্দিকী বা মেহরাব সিদ্দিকী, এরা কিন্তু সেটাকে নাকচ করেছেন। কিন্তু তারা যেটা জানিয়েছেন সম্পূর্ণভাবে এই ফুরফুরায় প্রভূত উন্নয়ন হয়েছে। এবং নজর থাকবে কে কে উপস্থিত থাকেন, কে কে থাকেন না। অন্যদিকে তওয়াব সিদ্দিকী তিনি কি বলেছেন শোনাই একবার। অনেকে যারা বিরোধী দলের নেতা তারা ভাবছে ফুরফুরা শরীফে উনি যাচ্ছেন সংখ্যালঘু ভোট টানার জন্য। তাদের উদ্দেশ্য বলি, আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু কিছু বুঝি না বাংলার মানুষ। আমরা বাংলার মানুষ বুঝি উন্নয়ন এবং সম্প্রীতি। আমরা অনেকে চাইছে ফুরফুরা শরীফে হয়তো দুটো ভাগে ভাগ করতে আসছেন। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ফুরফুরা শরীফে পীরজাদা পীর সাহেবরা আমরা বড় মার দরবার শরীফ হতে দেবো না, আমরা মতুয়াদের দরবার শরীফ হতে দেবো না, এটা আমরা আপনাকে বলতে পারি। শুভেন্দু অধিকারী দাবি করেছেন 2016-তে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, আবার 2025-এ কেন, 9টা বছর কেন যাননি। তিনি নাকি তোষণের রাজনীতি করতেই আজকে ফুরফুরায় যাচ্ছেন, নির্বাচনের আগে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ব্যাংকে কনসলিডেট করতে
ভোট ব্যাংক, উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরীও, কি বলেছেন শুনুন। মুখ্যমন্ত্রী ম্যানেজ করবে তোহা সিদ্দিকীকে। এই তোহা সিদ্দিকীতে সহায়তা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে, তোহা সিদ্দিকীরা প্রচুর বড় ভূমিকা নিয়েছিল মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসানোর জন্য। আজ প্রয়োজন ফুরিয়ে গেলে দিদি ফেলে দেয়। দিদির বক্তব্য একটা, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। তোহা সিদ্দিকীদের ফেলে দিতে চাইছে, অথচ এই তোহা সিদ্দিকীর একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতা এনেছিলেন। তাই আজ তাদের অধিকারকে তারা ফিরে পেতে চাইছে। আমি সমর্থন করি তাদের এই মানসিকতাকে।